ইকবাল এবং আমরা এটা যৌথভাবে পরিচালনা করছি। মূলত ট্রাইকো কম্পোস্টে অনেক কথা হয়েছে, খুব সহজ একটা উপাদান দিয়ে এই ট্রাইকো কম্পোস্ট তৈরি করা যায়। ট্রাইকো কম্পোস্ট তৈরি করতে গেলে একটা উপাদানের কথা কিন্তু স্যার এখানে ভালো করে বলিনি, সেটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট একটা উপাদান আছে যেটা বাংলাদেশ গভর্নমেন্টেরই একটা প্রতিষ্ঠান আরডিএ, এই আরডিএ তে পাউডারটা পাওয়া যায়। আমার জানা মতে ওরকম 600 থেকে 700 টাকা কেজি। এটা হলো এর মূল উপাদান। আর এই ট্রাইকো কম্পোস্টের এই মূল উপাদান, এর ভিতরে অনেকগুলো ভ্যারাইটি আছে, অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তার ভিতরে আমাদের দেশে যেটা কাজ করে, এটা সম্ভবত হারজেনিয়াম এই টাইপের একটা নাম, এই উপাদানটা মূলত কাজ করে। এইটা মূলত একটা উপকারী জীবাণু, এক কথা। এর খাদ্য কি জানেন? আশ্চর্য হবেন। এই উপকারী জীবাণুর খাদ্য হচ্ছে যতগুলো ক্ষতিকর জীবাণু আছে আপনার ফসলকে ক্ষতি করে, সেই উপাদান খেয়ে এই ট্রাইকোডার্মা উপাদানটা বেঁচে থাকে। এটা আশ্চর্যজনক একটা ব্যাপার, এটা কেউ জানেও না। এবং এর কাজ কি, যখন আপনি এটা ব্যবহার করবেন, গাছের গোড়ায় শিকড়ের একদম তলদেশে চলে যাবে, চলে যেয়ে সে ওই ক্ষতিকর জীবাণুগুলো খেয়ে যেমন সে জীবন ধারণ করবে, অনুরূপভাবে এর আশেপাশে একটা মানব ঢাল মতো তৈরি করবে। মানব ঢাল তো আপনারা বোঝেন, আমরা যদি এরকম করে যদি একজনের হাত ধরে যদি 4-5টি বেষ্টনী দিই, ওই বেষ্টনীর মধ্যে কোনো রকম খারাপ জীবাণু এ আসতে দেবে না। এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করি। সর্বশেষ বাংলাদেশ আমাদের বিশেষ করে মনিরামপুর কৃষি অধিদপ্তর এনারা আমাকে একটা প্রদর্শনী দিছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ এই কর্মকর্তা মহোদয়দের পরে। দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম ব্যতিক্রম একটা কিছু করার জন্য। আমি ইতিমধ্যে ভার্মি কম্পোস্টের একটা প্রদর্শনী আমি পেয়েছি এবং আমি সেটা ওপেন করেছি। পরবর্তীতে আমি ট্রাইকো কম্পোস্টের একটা প্রদর্শনী আমি পেয়েছি। মূল যে ব্যাপারটা হচ্ছে, আমাদের মাধ্যমে আমরা যারা কৃষক আছি, এই কৃষকদেরকে উদ্বুদ্ধ করা এবং শেখানো। আর বিদেশ থেকে কত সার আমরা আনবো বলেন, কত সার, আশ্চর্য হবেন। সরকার গত 1 বছরে প্রত্যেক বছরে 8,000 কোটি টাকার সার ভর্তুকি দেয়, টাকা ভর্তুকি। এই যে 22 টাকা 24 টাকা যে সার আমরা কিনছি, 82 টাকার উপরে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিনে নিয়ে আসে, এনে আমাদের দেশে ফ্রি দিচ্ছে। একদম সার যদি 80 টাকা কিনতে হতো, তাহলে আজকে ট্রাইকো কম্পোস্টের মতো জিনিসগুলো আমরা সহজে শিখতাম। আসলে সহজে পাচ্ছি বিদায় এর গুরুত্বটা আমাদের কাছে অনেক কম। তো আর কত দেবে বলেন? এই আপনার আমার পকেটের টাকা এই সারের পিছনে ব্যয় করা হচ্ছে। আর এই সারটা কি শুধু এখন কৃষকরা ব্যবহার করছে? একা শুধুমাত্র একজন ঘের মালিক যে সার ব্যবহার করে, আমার মনে হয় একটা ইউনিয়নে সেই সার ব্যবহার হয়। তাহলে এই যে আমাদের পকেটের যে টাকা, সেটাও কিন্তু তাদের পকেটে চলে গেল অহেতুকভাবে। তো সেই জায়গা থেকে যদি ধরা হয়, এই যে হাজার হাজার কোটি টাকা আমরা বিদেশি গভর্নমেন্টের কাছে রেখে আসছি, এই সারগুলো যদি আমরা উৎপাদন করতে পারতাম, তাহলে কিছুটা হলেও এটা কিন্তু চাপ কমতো। আমাদের বাড়িতে যে আমাদের মহিলারা যে ঝাঁটনি বলে, যেটা ঝাড় দেওয়ার পরে উঠোন বারান্দা ঘর ঝাড় দেওয়ার পরে, এবং আমরা যে তরকারি করি, এই তরকারিগুলোও কিন্তু আমরা যে উচ্ছিষ্ট, এগুলো কিন্তু আমরা সব ফেলে দিই এখানে। আমরা মাছের আসছে, মাছের রক্ত, এগুলো দিয়েও কিন্তু চমৎকার ভাবে আমরা একটা জৈব সার তৈরি করতে পারি। তাহলে অন্তত আমি 1 বিঘা জমি করি, তাহলে আমাদের 2 কাঠা 5 কাঠা জমির সার যদি আমি তৈরি করতে পারি, তাহলে সেটা আমার সমস্যা কোথায়? আর সবচেয়ে বড় কথা যেটা, এই যে মাটিটা আপনি দেখেন, অনেকে মুরব্বী লোক আছে, আমার বড় ভাই আছে, যে মুরব্বী লোক, আমার দাদা আমার আব্বাকে যে মাটিটা দিয়ে গেছিল তার হাতে, যে তুমি এই মাটিটা তোমার হাতে দিলাম, তুমি ফসল করো, এই সেদিনের কথা। দেখেন, বিশ্বাস করেন, গত 30 বছর 40 বছরের মধ্যে আপনি যে মাটিটা পেয়েছিলেন আপনার দাদার কাছ থেকে, আপনার কাছে কি সেই মাটিটা সেইভাবে আছে বলুন তো কেউ? সেরকম স্বাস্থ্যবান মাটি, সুন্দর মাটি, জৈব মিশ্রিত মাটি আছে? না, কেউ বলতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি একবারও ভাবলেন না, শুধু ভাবলেন দাউদ সাহেব, বুলি সাহেব, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হলো সার বিক্রি করে করে। এই তো আমাদের মতিন আছে, হামিদ আছে, কিন্তু একবারও ভাবলেন না যে আপনার কোথা ছেলেটা কি খাবে। বিশ্বাস করেন,
মাটির যে পজিশন হয়েছে, যদি এখনই এটা নিয়ে কাজ না করা হয়, বিভিন্ন দপ্তর অল পৃথিবীতে এমন কোনো মানে কি বলে দেশ নাই যে দেশগুলো এই নিয়ে ভাবছে না, জৈব কৃষি নিয়ে ভাবছে না। যে সমস্ত অঞ্চলে ফসল হচ্ছিল না, তারাও কিন্তু আজকে জৈব কৃষিতে এসে সে সমস্ত দেশগুলো কিন্তু এখন ডেভেলপ হচ্ছে। আর আমাদের দেশ, এটা তো সোনার মতো একটা মাটি, আমাদের এত সুন্দর মাটি পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই। আজকে প্রধান অতিথি মহোদয় এই বিষয়ে ভালো বলতে পারবেন, ওরা তো বিদেশ যায় হয়তো মাঝে মাঝে। এত সুন্দর মাটি, আপনি সৌদি আরবে যান, একটা গাছের পিছনে তারা হাজার হাজার ডলার ব্যয় করছে, কিন্তু আপনি একটা গাছ পা দিয়ে রোপণ করেন। আমার মা একজনের বললো যে বাবা তুই পা দিয়ে একটু গাছটা লাগাই দিন, সেই গাছটাই আমার প্রতিদিন বিক্রি করে এনেছে 50,000 টাকা। আমার মা, এরকম ধরনের মাটি পৃথিবীতে আপনি আরেকটা পাবেন না। যেখানে আপনি ঝাল হচ্ছে সেখানে আবার পটল হচ্ছে, যেখানে পটল হচ্ছে সেখানে আম হচ্ছে, দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শাক, সেখানে সবজি হচ্ছে, সেখানে দেখেন আবার মালটা হচ্ছে, কমলা হচ্ছে, অন্যান্য ফসল হচ্ছে। আপনি জানেন বেশি দূরে না, আমার ছাত্র মাঝে মাঝে যায়, যেখানে কমলা হচ্ছে সেখানে ঝাল হয় না, যেখানে ঝাল হচ্ছে সেখানে আপনার হলো মালটা হয় না, যেখানে মালটা হচ্ছে সেখানে অন্য কোনো ফসল হয় না। এই পাশে ইন্ডিয়া যে দেখে আছে, হাজার হাজার মাইল পড়ে আছে, কিন্তু ফসল হচ্ছে না। এত বড় দেশ, হাজার হাজার মাইল পড়ে আছে, ফসল হচ্ছে না, মরুভূমির মতো। অথচ আমাদের দেশটা একটা সম্ভাবনাময় দেশ। এই দেশের এই ফসলকে, এই মাটিকে যদি আমরা একটু ভাবতাম, এটা নিয়ে যদি আমরা একটু কাজ করতাম, তাহলে আমাদের দেশটা আরো ডেভেলপ হতো আমার মনে হয়। কারণ দিন শেষে কিন্তু আপনি আমি এদেশের নাগরিক, এদেশের মানুষ, যাই করেন না কেন, যত বড় কথাই বলেন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হয় এদেশে। অনেকে দেখি বিদেশ নিয়ে কথা বলে, বিদেশ ভালো, এ ভালো, সে ভালো, কই শেষের জীবনটা তো আমাদের সাথে কাটাতে হয়। তাহলে আমাদের সাথে যদি কাটাতে হয়, এই দেশের মাটি, মানুষ, এগুলো নিয়ে ভাবতে হয়। যেটা বলছিলেন স্যার, যে এই জৈব মাটি কি পরিমাণ থাকা দরকার, 5% থাকার দরকার। বিশ্বাস করেন, আমরা পরীক্ষা করেছি 2 বার, আমারটা কোনো রকমই 1 আছে, আর অন্য কিছু কিছু দিছি তো 0.5, মানে হাফ। 5 দরকার, হাফ। কি হবে ফসল বলেন? বারবার ডিলারের কাছে যাচ্ছে, ভাই ফসল হয় না, দিচ্ছে ইউরিয়া, আবার বলছে যে ভাই ফসল হচ্ছে না, দিচ্ছে সালফার। আসলে সালফার এবং ইউরিয়া কতখানি দরকার সেই জিনিসটা কিন্তু আমাদের জানার প্রয়োজন ছিল। এখন কিন্তু চমৎকার একটা সিস্টেম হয়েছে, এখন কিন্তু মাটি পরীক্ষা হয়। একটা লোক মাটিটা পরীক্ষা আমি এই করে। জায়গায় আসি, বাসায় আর বলা আছে আপনি মাটি পরীক্ষা করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, মাটি পরীক্ষা করার দরকার নেই, জৈব সার দেবেন, না আমি কাছে আনিনি, আর কিছু আপনার। কি না তারিখ জন্য কারণ জৈব এমন একটা জিনিস, যে জৈব আসলে এর কোনো বিকল্প নেই। ট্রাইকো কম্পোস্ট, এটা আমরা উৎপাদন শুরু করেছি মাত্র। আপনারা দোয়া রাখবেন, আমরা যেন এই মাটির জন্য, এই দেশের জন্য কিছু করতে পারি। বিশ্বাস করেন, হয়তো অনেকের আমাদের ধান্দা আছে 1000 কোটি টাকার মালিক হয়, কিন্তু দেখেন এই ধরনের কাজগুলো আমরা কেউ করতে পারি, কৃষি নিয়ে কেউ ভাবছি না। এখন তো কৃষকের যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন শ্রমিক। এমন কোনো মানুষ নাই যার একটা ভ্যান নাই। আরে বাবা, তুমি যদি এই ধরনের একটা কাজ না করো, খাবারটা কি কাজ? দিন শেষে যখন বাড়ি যেয়ে ভাত না পাওয়া হয়, তখন কিন্তু মাথায় আর কাজ করে। অনেক গল্প আছে এবার, নাই বা বললাম। আমার যেটা মনে হয়, আমাদের খাদ্য, সেফ খাদ্য যেটা আমাদের, তাই না, নিরাপদ খাদ্য, এটা আমাদের যেমন খুবই জরুরি, এর কোনো বিকল্প নাই। আজকে বাংলাদেশের মানুষ যত আমরা অসুস্থ, 1 নম্বরে আছে খাদ্য ভেজাল। অল পৃথিবীতে একটাই দেশ আছে কিন্তু খাদ্য ভেজাল দিলে মৃত্যুদণ্ড হয়, সেটা হলো চীনে। অথচ আমাদের দেশে খাদ্যে যত ভেজাল, আমার মনে হয় এত ভেজাল পৃথিবীর সব দেশে আছে কিনা, আমার সব দেশে মিলে যে ভেজাল, আমার বাংলাদেশে এক নম্বরে আছে। করোনাও এখানে চান্স পায়নি, অনেকে কি জন্য ভেজাল খেয়ে। যাই হোক, অনেক কথা ছিল। প্রধান অতিথি মহোদয় তিনি আমাদের ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী তিনি ভিজিট করবেন। তো আপনাদের কাছে আবেদন, আপনারা সবাই ফসল করেন, এমন কোনো মানুষ নাই যে ফসল করেন না। সবাই যখন ফসল করে তখন একটু ভাবেন, বাড়ির যে গোবর এবং এই যে আপনার এই যেটা আমাদের সবচেয়ে বড় সহজ জিনিস, ছাগল নেই এমন কোনো বাড়ি নাই। ছাগলের সার, এই যে গোবর যেটা,
মানে আমরা এক কথা নেদা বলেছি, ছাগলের নেদা এত বেশি উৎকৃষ্ট সার, এর কোনো তুলনা নেই। সহজে একটা আপনি এই পেয়ে যাবেন। 1 কেজি গোশের দাম হচ্ছে, গরুর গোশের দাম 700 টাকা, 1400 টাকা হচ্ছে ছাগলের গোশের দাম। তাহলে 700 টাকায় যদি ওই পরিমাণ কাজ হয়, তাহলে 1400 টাকার পায়খানাতে কেন বেশি কাজ হবে না? সহজে মাথার ভিতরে ঢোকে। আমার এক বন্ধু আছে, জৈবনী গবেষক বাংলাদেশের, অত্যন্ত চমৎকার তিনি বলেন এই বিষয়ে। তার কাছ থেকে আমরা পরামর্শ নিই। সর্বোপরি মনিরামপুর কৃষি কর্মকর্তা যারা আছেন, ম্যাডামের সাথে অনেক আগে থেকে আমরা কাজ করেছি, তাই না? ওনাদের কাছ থেকে আমরা যে শিখছি, জানছি, আপনাদের মাঝে যেমন ছড়াই দেওয়ার চেষ্টা করছি। আর দয়া করে আপনারা একটু শেখেন। দেখেন, এই করে খাইতে হবে, আমাদের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এখন যদি বলা হয় ভাই, এখন যদি বলা হয় যে বাংলাদেশের টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান কয়টা আছে, একজনও বলতে পারবে না আমাদের সাথে। বিশ্বাস করেন যে একসময় টেলিভিশন যখন খাটায় ওই ওই বিভিন্ন দোকানে, ওই দোকান থেকে কাস্টমার উঠে যায়। কি জন্য? তাই যে করিম পাগল লেগে গেছে। হ্যাঁ, কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখতেছিলাম একটু সিনেমা, দেখতেছিলাম একটু নাটক, গয়নার বাক্স সবাই মনে আছে, মা নাটক সবাই জানে, ঝিনুকমালা, কিরণমালা সবাই জানে। এটা একটা কৃষি অনুষ্ঠানকে বলতে পারে। করে খান তো এই এত কথা আছে কোথা থেকে? এত সিনেমা দেখার কোনো কারণ? দয়া করে এই বিষয়ে একটু জানুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো হবে। হ্যালো। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই শুভকামনা সংক্ষিপ্ত আলোচনা করছি। ও কাজে আসসালামু আলাইকুম। কালকে না, শনিবারে আসবেন, শনিবারে। হ্যাঁ, করিম ভাইকে আচ্ছা ঠিক আছে। ভালো আলোচনা করার জন্য